ফের কেন্দ্রের বিরুদ্ধে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী। এবার ডব্লিউবিসিএস অফিসারদের কড়া নির্দেশ মমতার। রাজ্যকে না জানিয়ে কেন্দ্রকে কিছু পাঠাবেন চলবে না, এমনটাই কিন্তু আজ নির্দেশ জারি করেছেন তিনি। রাজ্য সরকারের অনুমতি মিললে তবেই কেন্দ্রকে কিছু পাঠানো যাবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের সঙ্গে কথা না বলেও কোনো প্রকল্প কার্যকর না করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন, আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাদের দেখব। আমরা বিষয় নিয়ে কথা বলবো। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। অঞ্জন, এই ধরনের বক্তব্য বা মন্তব্যের নির্দেশের কি কারণ, কি ব্যাখ্যা উঠে আসছে? দেখো কুণাল, একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে সাম্প্রতিক কিছু ঘটনায় গত কয়েক মাস ধরে কেন্দ্রের বিভিন্ন অফিসার, কেন্দ্রের বিভিন্ন নির্দেশ, রাজ্য সরকারের মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা স্বরাষ্ট্র সচিবকে না জানিয়ে সরাসরি ডিএমদের বা কাছে কেন্দ্রীয় সরকার বেশ কিছু তথ্য জানতে চাইছে। স্বাভাবিকভাবে এইটা নিয়ে কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বর্তমান রাজ্য সরকার, যে রাজ্যের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারের হস্তক্ষেপ হচ্ছে, এরকমই তিনি মত দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও মত দিয়েছিলেন। আজকে ডব্লিউবিসিএস এর অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বললেন যে অনেক জায়গা থেকে অনেক রকম নির্দেশ আসবে, সে কিন্তু সেই নির্দেশে আসার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে না জানিয়ে আপনারা কিছু করবেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মতন ডব্লিউবিসিএস অফিসাররাও রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, তাদের সুখ দুঃখ সবটাই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই তারা যেন মনে রাখেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মতনই তাদেরও রাজ্য সরকারকে জানিয়ে কাজ করতে হবে। অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন যে কেন্দ্র যদি কোনো নির্দেশ জানতে চায়, কোনো তথ্য জানতে চায়, কোনো কিছু জানতে চায়, তবে সেক্ষেত্রে পরিষ্কারভাবে রাজ্যকে জানিয়ে পাঠাবেন। এক, দ্বিতীয় হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এমনি জানো রাজ্য সরকারি কর্মচারীদের একটা সার্ভিস রুল আছে, সেই রুলের বাইরে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস সার্ভিস রুল নতুন করে চালু হচ্ছে। অর্থাৎ এটা একটা বিরাট বড় ঘটনা, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এই জিনিস চালু হয়নি। কুণাল, অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি নির্দেশ দিয়েছেন আমরা একবার শুনবো। এবং এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আসলে আমাদের কাছে জিজ্ঞেস করে না নিয়ে নিজেরা কোনো ইনস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করতে যাবেন না। তার কারণ অনেক সময় হয় যে একটা আমাদের রাজ্যকে শুট করে, একটা নাও করতে পারে, রাজ্য ডিপেন্ড করে। যেটা আমাদের করতে হবে সেটা আমরা আপনাদের বলে দেবো, যেটা আমাদের করতে হবে না সেটা আপনারা করবেন না। খাস কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ফের বড়সড় দুর্ঘটনা। উস্কে দিল রেড রোড কাণ্ডের স্মৃতি। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ জনের, আহত ১৭ জন, আশঙ্কাজনক ৭ জন। ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পিটিএস এর দিক থেকে এজেসি বোস রোড ধরে হেস্টিংসের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বেলভেডিয়া রোডের ক্রসিংয়ে সিগন্যাল ভেঙে পরপর ৩টি বাইকে ধাক্কা মারে গাড়িটি। তারপর বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। ঘটনায় এক বাইক আরোহী এবং ২ পথচারীর মৃত্যু হয়। আহত গাড়ি চালকও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা দাঁড়িয়ে আছি ঠিক ঘটনাস্থলে, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, এবং আমি দেখাবো ঠিক দুর্ঘটনা কিভাবে ঘটলো। ঠিক এই ফ্ল্যাঙ্ক দিয়ে যেখানে দেখা যাচ্ছে যে পিটিএস থেকে যেই রাস্তা সরাসরি চলে এসছে একেবারে হেস্টিংসের দিকে, সেই রাস্তা ধরে যেই ক্রসিং এ দাঁড়িয়ে আছি, সেই ক্রসিং এ কিন্তু প্রথম সিগন্যাল ভায়োলেশন করা হয়। তারপর এই জায়গায় এই জায়গায় কিন্তু ৩টি বাইককে পরপর ধাক্কা মারা হয়, এবং তারপরেই সরাসরি গাড়িটি, যেটা জানা যাচ্ছে যে এই ফুটপাতে সেখানে উঠে আসে। যেখানে দেখতে পাচ্ছি যে গার্ডরেল থাকে বা যেই ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে যায়। রাস্তার ফুটপাতের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যায়, এবং তারপর কিন্তু গাড়িটি একেবারে সরাসরি ফুটপাতের উপর উঠে চলে আসে। এবং এখানে কিন্তু সেই সময় বহু মানুষ দাঁড়িয়েছিল, যেটা জানা যাচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫ জন মানুষ। তারা কিন্তু সিগন্যালের জন্য অপেক্ষা করছিল, যে সিগন্যাল যদি গ্রিন হয় তাহলে তারা রাস্তার ওপারে যাবে। কিন্তু গাড়িটি একেবারেই সিগন্যাল ব্রেক করে আসে এবং অত্যন্ত দ্রুত গতিতে এসে বাইকগুলোকে ধাক্কা মারার পর সরাসরি যারা পথচারী, যারা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে ধাক্কা মারে, এবং এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়, বহুজন আহত হয়। তাদেরকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এই দুর্ঘটনার খবর পেয়ে দমকল মন্ত্রী ও পুরমন্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীরা জানিয়েছেন আহতদের সব রকম চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার, এবং
সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই বাইক, যে বাইকটিকেও পিষে দেয় এই গাড়ি, এবং এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এবং সেই বেপরোয়া গাড়ি, যে গাড়ির ধাক্কায় এত বড় দুর্ঘটনা ঘটলো, গাড়িটি পুরো, এই গাড়ির ধাক্কা আলিপুরের যে ঘটনা ঘটেছে পথ দুর্ঘটনা, এবং সেখানে গাড়িটি উঠে আসে ফুটপাতে। সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, বেপরোয়া গাড়ির ছবি ডান দিকে, এবং পাশাপাশি আপনারা দেখছেন যে নিহত 3 জনের একটি বাইকও সেখানে কিন্তু দুমড়ে মুচড়ে যায়। সেই বাইকটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরই আহতদের তড়িঘড়ি নিয়ে আসা হয় SSKM-এ, এবং সেখানেই কিন্তু পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশেই হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার তদারকির কথা নির্দেশ দেন তিনি। এবং এর আগে আপনাদের যেমনটা জানাছিলাম, দমকল মন্ত্রী এবং পুরমন্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী। তারা জানিয়েছেন আহতদের সব রকম চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। সঙ্গে সঙ্গে পিজি হাসপাতালে এসে উপস্থিত হন কলকাতা পুরসভার মেয়র এবং একই সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা তাদের সঙ্গে কথা বলে এর বিস্তারিত জানতে পারবো। আপনারা ঠিক মানে কি শুনে এখানে এলেন? আমাদের তখন বিধানসভা চলছিল, মমতাদি বক্তব্য রাখছিলেন। সে বক্তব্য শেষ করার সময় আমরা জানতে পারি ইতিমধ্যে আগেই খবর পেয়েছিল অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। মমতাদি আমাকে এবং ফিরহাদ হাকিমকে এই হাসপাতালে আসবার কথা বলেন। আমরা এসেছি এবং আমরা আস্তে আস্তেই খবর পাই 3 জন মারা গেছেন। তার ডিটেলস যেহেতু পিজি হসপিটালের চার্জে অরূপ আছে, ডিটেলসটা রাখছে। 7 জন অ্যাডমিটেড হয়েছে, 3 জন এক্সপায়ার করেছে। পুরো বিষয়টাকেই করা হচ্ছে। একজন করে আইডেন্টিফাই হয়েছে। একজন মহেশতলার বাসিন্দা, একজন ভাঙর রায়পুরের বাসিন্দা, আর একজন হলো বেয়ালা সরসুনার বাসিন্দা সুশান্ত মণ্ডল। তার স্ত্রী পুরো ঘটনা শুনে এসেছিলেন। আমরা জানি, দেখেন বেদনাহত পরিবার, যার জন্য তার পরিবারের সমস্তটাই বিষয়টা হলে বাকিটুকুনি প্রসেস করা যাবে। না, স্ত্রীর জানেন স্বামী মৃত্যুর খবর পেয়ে স্ত্রী দৌড়ে এসেছিলেন। ওর ছেলেও ইনজোর্ড, তো নিজে একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই ওকে বাড়ি পৌঁছালাম, যে আমাদের গাড়ি দিলাম, বাড়িতে পাঠিয়ে দিলাম। ওই পরিবারের ছেলেরা রয়েছে এখানে, যে যে ফর্মালিটি ছিল সেটা তো শুনলাম যে ওই গাড়ি, একটা গাড়ি ধাক্কা মারতে মারতে গেছে, অনেকগুলো গাড়িকে ধাক্কা মেরেছে, অনেক মানুষকে ইনজোর্ড করেছে। 7 জন অ্যাডমিশন আছে, 3 জন মারা গেছে। আরও 10 জনের মতন তাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রাজ্য সরকারই দেখভাল করবে, এবং আর যারা মারা গেছেন তাদেরও বাড়ির লোককে সব খবর দেওয়া হয়েছে পুলিশের মারফত। তারাও এসে গেলে যা ফর্মালিটি সেগুলোকে কমপ্লিট করে তাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে এই আহতদের চিকিৎসা চলছে ততক্ষণ পর্যন্ত পুরো বিষয়টা একেবারে নিজেরা খতিয়ে দেখছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে SSKM হাসপাতালে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতাল থেকে আহত চিকিৎসার তদারকি করেন তিনি। আমাদের হসপিটালে যতজন এসছেন ওই অ্যাক্সিডেন্ট কেসে 21 জন আমরা ইনজিওর্ডকে পেয়েছি। তার মধ্যে এখন পর্যন্ত আমরা 10 জনকে অ্যাডমিট করেছি। 4 জনের এখনো সিটি স্ক্যান এক্সরে চলছে, আর 3 জন মারা গেছে। ট্রিটমেন্ট তো সবটাই সরকারি হাসপাতালে ফ্রি। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত রকম ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে। যারা রয়েছেন, যারা ছিলেন না, সবাইকে ডেকে পাঠিয়ে, ডিরেক্টর রয়েছেন, MSBP রয়েছেন, একদম যুদ্ধকালীন তৎপরতা, তাদের সব রকম সহযোগিতা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। এখন তো রাজীব রায় 35 বছর বয়স, সুশান্ত মণ্ডল 52 বছর বয়স, আর হালিমা খাতুন 12 বছর বয়স। এই 3 জনকে চোখ রাখবো পরের খবরে। অটো ও টোটো চালকদের সংঘর্ষের জেরে অশান্তি দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। বারুইপুর গড়িয়া রুটে চলবে না কোনো টোটো। এই দাবিতে আজ দুপুরের পর থেকে সোনারপুরের SM বোস রোডে জড়ো হন অটো চালকেরা। এরপর বেশ কিছু টোটো আটকে চালকদেরকে মারধর করা হয়। অটো চালকদের অভিযোগ, তারা সরকারকে কর দেন, অথচ টোটো চলছে বিনা অনুমতিতে। সংঘর্ষের খবর পেয়ে বারুইপুর থেকে ঘটনাস্থলে ছুটে যান পরিবহন দফতরের কর্তারা।
মুম্বাই নৌবাহিনীর ডকে উল্টে গেল রণতরী আইএনএস বেটুয়া। মিসাইলবাহী এই ফ্রিগেটটি ডকে আনা হয়েছিল বেশ কয়েকটি পরিবর্তন করার জন্য এবং নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফ্রিগেট। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের কাছ থেকে। কমলিকা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কমলিকা, দেখো, দুপুর ঠিক 1:35 নাগাদ আইএনএস বেটুয়াকে আনা হয়েছিল মুম্বাই নাভাল ডকইয়ার্ডে রিফিট করার জন্য, এবং তখনই একটি অ্যাক্সিডেন্ট হয় যাতে আইএনএস বেটুয়া উল্টে যায়। 14 জনই আইএনএস বেটুয়াতে ছিলেন, যাদের ইনজুরি হয়েছে তাদেরকে বাঁচানো গেছে, কিন্তু 2 জনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। আইএনএস বেটুয়া ভারতীয় নৌবাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রিগেট মিসাইল ক্যারিয়ার যুদ্ধ জাহাজ, এবং রিফিট করতে আনায় এই দুর্ঘটনা ঘটেছে। একটা এনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে, যেটা জানা যাচ্ছে। কমলিকা, ধন্যবাদ।